Can you just unmute, Noreen? It seems that your microphone is muted. সরি, অসাধারণ ও তথ্যবহুল একটি আলোচনা ছিল। অসংখ্য ধন্যবাদ শাকিল ভাইকে কানাডার হায়ার স্টাডিজ এর অপরচুনিটিজ নিয়ে একদম বেসিক থেকে ডিটেইলড অপরচুনিটিজ নিয়ে ইনফরমেটিভ আলোচনা করার জন্য। উই আর রিয়েলি গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ অলসো অ্যাগেইন। এখন আমরা চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। আপনারা চাইলে চ্যাটে প্রশ্ন লিখতে পারেন অথবা হ্যান্ড রেইজ করতে পারেন, আমরা এক এক করে কোশ্চেনগুলো নেব। এগেইন আমি সরি, কেউ যদি কোনো কথা আমার ক্লিয়ারলি না শুনে থাকো, যেহেতু আমি আমার পুরান ল্যাপটপ দিয়ে মিটিং করতেছি, আমার প্রিভিয়াস ল্যাপটপে আমি অ্যাক্সেস করতে পারি নাই, তো যার কারণে তখন 10 মিনিট ডিলে হওয়ার রিজন ছিল আমি আমার প্রিভিয়াস ল্যাপটপটা এটা ওপেন রাখা এখনো, এটাতে আমি কাজ করতে পারিনি। তো কেউ যদি আমার কোনো কথাতে, কারণ এই ল্যাপটপের স্পিকার প্রবলেম বা সাউন্ড প্রবলেম আছে, কেউ যদি কোনো কথা না বুঝে থাকো বা কোনো জায়গাতে কনফিউশন থাকে আস করতে পারো আর কি, নরিন যেভাবে বলতে গিয়ে। আচ্ছা, আরেকটা কথা, যে মিটিং যদি শেষ হয়ে যায় তাহলে আবারও সেম লিংকে জয়েন করবেন। আর স্ক্রিনে দেখতে পাচ্ছি নাজমুল সাকিব ভাই হ্যান্ড রেজ করেছেন। ভাই, আপনার কোশ্চেন থাকলে আপনি কোশ্চেন করতে পারেন। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। শাকিল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ, ইটস কমপ্লিটলি ফাইন। আমার মনে হয় ল্যাপটপ এখানে ইস্যু করতেছে না। আপনি যে এত প্রিসাইসলি সবগুলো ইনফো দিয়েছেন আমাদেরকে, এবং আমার আশা করি আমার মতো বাকিরাও খুব ক্লিয়ার একটা ভিউ পেয়েছে। এবং খুব কম এমন হলো যে ওয়েবিনারগুলো থাকে, যে ওয়েবিনারগুলোতে এত প্রিসাইসলি ইচ এন্ড এভরিথিং হলো যে ডিসক্রাইব করা থাকে, এবং আপনি ডিসকাস করছেন, দ্যাটস গ্রেট। এবং আমরা আসলে এটার জন্য আপনার কাছে থ্যাঙ্কফুল। তো আমার কিছু কোশ্চেন আছে। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে ভাই, আপনি যখন গ্রাজুয়েট হয়ে বের হইলেন, তখন আমি দেখলাম যে আপনার যে, আমি এমনিও আপনার লিঙ্কডইনেও দেখেছিলাম যে আপনার যে ক্যারিয়ার প্রোফাইলটা আছে, ক্যারিয়ার প্রোফাইলটা আমি দেখলাম যে আপনি ম্যাগনা এক্সিকিউটিভ পর্যন্ত, ম্যাগনা এক্সিকিউটিভে আপনি হলো যে সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে ছিলেন। তো ভাই, সিনিয়র মার্চেন্ডাইজার হইতে অ্যাটলিস্ট আমার তো কাপল অফ ইয়ার্স লাগছে, আপনার তো লাগলো। এখন এই যে সিনিয়র মার্চেন্ডাইজার হওয়ার পরে আপনার হঠাৎ করে কি চিন্তা আসলো যে আমার যে সাইটটা চেঞ্জ করে আমার হচ্ছে রিসার্চ বেসড হলো যে ক্যারিয়ার গ্রো করতে হবে? এবং আপনি যে এই যে মাঝখানে একটা গ্যাপ গেল সিনিয়র মার্চেন্ডাইজার হওয়া পর্যন্ত, আপনার রিসার্চ বেসড কোনো ওয়ার্ক অ্যাক্টিভিটি বা সামথিং এগুলো থেকে কি কোনো ইম্প্যাক্ট পড়ছে কিনা, এবং আপনি এগুলো ওভারকাম করছেন কিভাবে, এই জিনিসটা যদি আপনি একটু আমার সাথে শেয়ার করেন। থ্যাংক ইউ সাকিব। এগেইন আমি তো তোমাকে থ্যাংক ইউ দিই। সাকিব, আমি তুমি করে বললাম, আমাকে ডোন্ট মাইন্ড, যদি কারো কনফিউশন থাকে আমি আপনি করে বলতে পারবো, বাট এগেইন থ্যাংক ইউ সাকিব, থ্যাংক ইউ সাজ্জাদ। আমাকে সাজ্জাদ, আমি ইনিশিয়ালি থ্যাংক ইউ দিইনি, আমি সাজ্জাদকে থ্যাংক ইউ দিইনি। সাজ্জাদের সাথে অ্যাকচুয়ালি আমার সাথে কমিউনিকেশন হয়েছিল, এবং নরেনকেও থ্যাংক ইউ ফর প্রেজেন্টেশনের জন্য, আমাকে ইন্ট্রোডিউস করার জন্য। সেকেন্ডলি, তোমার যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে খুবই এক্সিলেন্ট একটা কোশ্চেন, যে হ্যাঁ আমি ম্যাগনেট এক্সিকিউটিভ হোল্ডিংসে ফর অ্যারাউন্ড 6 ইয়ার্স আমি জব করছি, তো সেইখান থেকে কেন আমি টার্ন করলাম, কেন ফ্যাক্টরিতে রয়ে গেলাম না, এটা ডিপেন্ড করে যার পার্সোনাল এন্ডুরেন্স। দ্যাট ডাজন্ট মিন দ্যাট ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর 6 ইয়ার্স। আই ওয়ার্ক ফর 6 ইয়ার্স in factory merchandising, also buying merchandising, and once I realized that I'm not for the job. It's not like that I was doing bad. I was one of the best performers at Magna and also at my buying office. But at some point I felt like that it's not that type of job that for which I did graduated from Butech. I can go something, or I can try something else. তো এটার জন্য আমি কোনো রিসার্চ বা কোনো ধরনের কাজ করিনি। সেটা হচ্ছে আমার রিসার্চ এবং মার্চেন্ডাইজিং সম্পূর্ণ ডিফারেন্ট কাজ ছিল। মার্চেন্ডাইজিং ছিল অর্ডার ট্র্যাকিং রিলেটেড, আর রিসার্চ থেকে মার্চেন্ডাইজিং completely different একটা track. So at some point I felt like that I can do something better than this merchandising.
এভরিথিং হ্যাজ এ কাইন্ড অফ প্রোজ এন্ড কনস। তো মার্চেন্ডাইজিং এর অনেক প্রোজ আছে, অনেক কনস আছে। তো আমি কোনোটাকে বড় ছোট করতেছি না, বাট এট সাম পয়েন্ট আই ফেল্ট লাইক দিস ইজ নট দ্য জব ফর হুইচ আই ডিড দ্য গ্রাজুয়েশন। একটা সার্টিন টাইমের পরে আমি নিতে পারতেছিলাম না, প্রেশার টেশার নিতে পারতেছিলাম না, মানে আমার কাছে এগুলা একসময় আমার কাছে মনে হচ্ছে যে আমার ব্রেন এত পরিশ্রম বা এত প্যারাতে ইউজ না করে আমি আরেকটা বেটার কাজে ইউজ করতে পারি। তো আমি 6 years স্পেন্ড করছি। দ্যাট ডাজন্ট মিন দ্যাট তুমি 6 year করবা। ইফ ইউ ওয়ার্ক ফর 1 year, দ্যাটস এনাফ। 1 year job experience is very good to know about the professional culture, professional experience, to know how a corporate company works. That doesn't mean you have to also work for 6 years. So, some people kind of realize something after certain days. That's what I realized after 6 years, that this is not the job that I should continue. I have a life. I should give time to my family and lots of people. So I can try something else and I go for higher study. So that's why I moved from merchandising to research based. But if you can do one year job, that's very fine. That's also okay. I believe I answered your question. If I'm not, you can just let me know, or you can just ask me in my messenger. ভাইয়া আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে এই যে আপনি রিসার্চ বেসডে যে ঢুকলেন, তো এই যে মাঝখানে যে গ্যাপটা পড়লো, গ্যাপটা কি এফেক্ট পড়ছিল বা আপনার হলো যে রিসার্চ বেসড ওয়ার্কিং? গ্যাপে একটা ইম্প্যাক্ট পড়ে, কারণ তুমি যে ক্রিয়েটিভলি থিঙ্ক করতেছো এখন, তোমাদের এখনকার মাইন্ড কম্পেয়ার করলে আমি খুবই সারপ্রাইজ হই। জেনুইনলি কারেন্ট স্টুডেন্ট গুলো আমাদের চেয়ে অনেক অ্যাডভান্স, সেটা ওপেনলি আমি এগ্রি করি অলওয়েজ, তোমাদের সামনে হোক বা পরে হোক। তো আমাদের সময় যখন আমরা ছিলাম, 6 years একটা গ্যাপ একটা বিশাল একটা এফেক্ট করছে। কারণ মার্চেন্ডাইজিং জবগুলো হচ্ছে তোমার দৈনন্দিন ফ্যাক্টরি জিনিসগুলো নিয়ে এগুলো রিলেট থাকা বা দৈনন্দিন এগুলোকে, তো একটা জিনিসের কারণে একাডেমিক সাইড থেকে একটা গ্যাপ হয়ে গেছিল। তো রিসার্চে প্রথম গ্যাপ পড়ছে, দ্যাটস ট্রু। বাট যখন তুমি 5-6 মাস করবে তখন এটা প্রবলেম হবে না। যখন তুমি একটা রিসার্চে ইনভলভ হবা, 2-3 মাস করে ফেলবা, 3-4 মাস করে ফেলবে, তখন দেখবা যে তুমি এটার সাথে মানে হেবিচুয়েট হয়ে গেছে, এটা নিয়ে প্রবলেম হয় না। সে কেউ যদি বলে যে আমি 10 বছর, আমার সাথে এক ভাই ইউএসএ তে আছে যে তোমার 14 বছর পরে জয়েন করছে, উনি খুবই রেসপেক্টেবল একজন ভাই। তো উনিও খুবই ভালো মার্কস করতেছে এবং খুবই ভালো পারফরমেন্স ওনার। তো এগুলা খুব একটা এফেক্ট করে না, জাস্ট 2-3 মাস লাগে হ্যাবিচুয়েট হওয়ার জন্য। ভাই আরেকটু ডিস্টার্ব করতে চাচ্ছি আপনাকে। না, সেটা হচ্ছে আমি ফেসবুকে দেখেছিলাম আর কি, যে কানাডায় যে পিআর পাওয়াটা এটা টাফ, এবং দেখা যাচ্ছে যে এরকমও ইনসিডেন্ট ঘটছে যারা হলো যে ব্যাচেলর পর্যন্ত কানাডাতে করছে, মাস্টার্সও করছে, দেন জবও করলো প্রায় 1 বছরের ভিতরে, তারপরও দেখা যাচ্ছে যে পিআর পাচ্ছে না, বা হলো যে তাকে দেখা যাচ্ছে চাকরি থেকে বের করে দিচ্ছে, বা হলো যে কান্ট্রিতে আবার ফেরত আসার জন্য একটা প্রসেস আর কি ক্রিয়েট হয়ে যায়। তো এই যে এই সিচুয়েশন ক্রিয়েট হয়, এটা রেঞ্জ কতটুকু বা পার্সেন্টেজ কতটুকু রিস্ক প্রবাবিলিটি? থ্যাংক ইউ সাকিব এগেন কোশ্চেনের জন্য। যেহেতু তোমার এখন আর 3 মিনিট আছে সম্ভবত এই মিটিংয়ে, যদি এটা অ্যান্সার আমি কমপ্লিট করতে না পারি তাহলে আমি পরেটা চলে যাবো। সেকেন্ডলি হচ্ছে এনিওয়ান ক্যান আস্ক মি এনি কোশ্চেন, সাচ এজ ভাই আপনি বলছেন যে কানাডা স্কলারশিপ অ্যাভেলেবল, বাট অনেকে তো পায় না, অনেকে পায়, আপনার ইনফরমেশন রং, ইউ ক্যান অলসো আস্ক মি স্ট্রেট, আই এম জাস্ট ওপেন উইথ দ্যাট। সেকেন্ডলি হচ্ছে ডেফিনেটলি তুমি যে পয়েন্টটা বলছো এটা ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এটা ব্যাচেলরদের সাথে হয় নর্মালি, কিন্তু মাস্টার্সদের সাথে একটু কম্পারেটিভলি কম হয়। তো এখানে পিয়ারের জন্য 2টা পয়েন্ট এখানে আমি বলছি, একটা হচ্ছে পিএনপি, একটা হচ্ছে এক্সপিরিয়েন্স ক্লাস। তুমি যদি পিএনপিতে অ্যাপ্লাই করো, দ্যাট ডাজন্ট ম্যাটার তুমি মাস্টার্স অথবা তুমি কিসে দিয়ে করছো। সো সাসকাচেওয়ান, ম্যানিটোবা, অন্টারিও, এই জায়গা থেকে যারা আমাদের পরে আসছে তারা অলরেডি পিআর হোল্ডার অলরেডি ডান, বিকজ আমার স্পাউস জব করছে অথবা আমি বের হয়ে 6 মাস জব করছি, ওইটা স্পেশাল প্রোগ্রাম, পিএনপিতে অ্যাপ্লাই করে দিচ্ছি, দিলেই হয়ে যায়। না ওই প্রভিন্সে যদি তোমার না হয়, অন্যান্য প্রভিন্সে যদি হয়, কারেন্ট টাইম দ্যাট মিনস 2023, 2024 এবং 2025 এইটাতে একটা লিমিটেশন আছে। বাট কামিং টু দ্য নেক্সট ইয়ার, দ্যাট মিনস 2026 এবং 2027, যেহেতু কারেন্টলি কম স্টুডেন্ট আসছে এবং কানাডিয়ান গভর্নমেন্ট স্টুডেন্ট কম আসছে, সো ওইখানে ওই ভ্যাকুয়ামটা অলরেডি তোমার হচ্ছে গ্যাপ ফিল আপ হয়ে গেছে। সো ইন ফিউচার অ্যাকর্ডিং টু মাই প্রেডিকশন it's not gonna be a problem. সেকেন্ডলি, আচ্ছা যদি ক্রস হয়ে যায় বা ক্যান্সেল হয়ে যায়, আমি দুইটাতে চলে যাবো। সেকেন্ডলি, যদি সিচুয়েশন চেঞ্জ না হয় তোমার পয়েন্ট অনুসারে,
তাহলে তোমার কিছু কিছু পয়েন্ট থাকলে তুমি সেখানে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তুমি সাফিসিয়েন্ট ওই পয়েন্টটা আনতে পারবে। ফার্স্টলি সেটা হচ্ছে আইএলটিএস স্কোর। তোমার যদি আইএলটিএস ভালো থাকে এইখানে তুমি বাকি সবকিছু তুমি কভার করতে পারবা। তোমার যদি একটা স্ট্রং আইএলটিএস স্কোর থাকে সেটা হচ্ছে ফাইনালি তুমি যখন পিআর এর জন্য অ্যাপ্লাই করবে। তারপরে যদি তোমার কানাডিয়ান একটা ডিগ্রি থাকে, তোমার যদি বয়স 30-এর নিচে হয় এবং তোমার যদি দেশে কিছু এক্সপিরিয়েন্স থাকে, তো এগুলা পয়েন্টকে বুস্ট আপ করে। যারা ব্যাক করছে তারা কেউ ধরো এই জিনিসগুলা ছিল না, আইএলটিএস এ ভালো না, ধরো আইএলটিএস এ 5 পাইছে 4 পাইছে, আমি এরকম দেখছি। তো আইএলটিএস এ 5-4 পাইয়া তুমি তো সার্ভাইভ করতে পারবে না, তখন তোমাকে আইএলটিএস এ বেটার করতে হয়। আইএলটিএস হচ্ছে খুবই বেসিক একটা জিনিস। তুমি যদি আইএলটিএস এ 6-7 না উঠাইতে পারো তখন ইউ ক্যান সার্ভাইভ। তো তোমার যদি একটা গুড আইএলটিএস স্কোর থাকে, একটা হচ্ছে কানাডিয়ান ডিগ্রি থাকে, ইউ ক্যান ওভারকাম ইটস ওকে। বাট সামনে জিনিসটা আরো ওভারকাম হয়ে যাবে, কারণ রিসেন্টলি স্টুডেন্ট কম আসছে, তো এখন বিশাল একটা বেকম ক্রিয়েট হচ্ছে আর কি আগামী বছরের জন্য। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার কোশ্চেন আনসার। তোমার যদি কোশ্চেন আমি ক্লিয়ারলি অ্যান্সার না দিয়ে থাকি তুমি আমাকে বলো, তাইলে আমি তোমাকে অ্যাগেইন অ্যান্সার দিব। অ্যাগেইন যেহেতু আমি এখানে আসি, আমার এটা রেসপন্সিবিলিটি কোনো কিছু আনক্লিয়ার থাকলে ক্লিয়ার করে দেওয়া। সো তোমার এইটাই অপরচুনিটি আমাকে আজ করার, কারণ তুমি ফ্রিকুয়েন্টলি পাবাও না সবাইকে। তো এনি কাইন্ড অফ মনের কোশ্চেন যদি থাকে তুমি আমাকে আস্ক করতে পারো, এনিথিং যে ভাই আপনার ইনফরমেশন রং, আমি তোমাকে সেটা ক্লারিফাই করে দিতে পারবো আর কি। চ্যাট বক্সে একটি কোশ্চেন এসেছে। রিজাউল কোশ্চেন করেছে, ইফ আই অ্যাপ্লাই টু আ স্পেসিফিক ডিপার্টমেন্ট, ডু মাই প্রিভিয়াস প্রজেক্টস অর অ্যাচিভমেন্টস নিড টু বি রিলেটেড টু দ্যাট ডিপার্টমেন্ট, ইজ ইট নেসেসারি? আচ্ছা, আমি চ্যাট বক্সটা দেখতেছি। ওকে ওকে ওকে, তুমি যদি কোর্স বেসডে অ্যাপ্লাই করো, যেটা কোর্স বেস মাস্টার্স এর কথা মেনশন করলাম, বা মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং, সেক্ষেত্রে এটা রিলেভেন্ট দরকার নাই। তুমি তোমার উইদাউট এনি রিলেভেন্সি ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর প্রফেশনাল এক্সপিরিয়েন্স দিয়ে তুমি, এগেন সরি আমি যদি তোমাকে স্পেশালি তুমি করে মেনশন করলাম, তো যদি কোনো কোর্স বেসে অ্যাপ্লাই করা হয় অথবা কোনো কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা ডেটা সায়েন্স, সেক্ষেত্রে কোনো প্রিভিয়াস প্রজেক্ট অথবা এক্সিপমেন্ট সেটা ডাজন্ট ম্যাটার। ইউ ক্যান অ্যাপ্লাই বিকজ ইউ আর পেইং টিউশন, you are giving them money, you are gonna kind of finance them, so it doesn't matter. And if you don't have any relevant experience then it should be okay, but relevant কোন এক্সপেরিয়েন্স বা এরকম কোনো কিছু থাকলে এটা বেটার, সেক্ষেত্রে তোমার সিলেকশনটা কম্পারেটিভলি ফাস্টার হয়ে যায় এবং তোমার সিলেকশন চান্সটা বেটার হয়ে যায়। বাট যদিও তোমার না থাকে ইটস ওকে। আমার সাথে কয়েকজন আমি দেখছি যে কম্পিউটার ডেটা সায়েন্স পড়তেছে, তো ডেফিনেটলি বাংলাদেশে সে ডেটা সায়েন্স নিয়ে কোনো কাজ করে না। বাট তুমি যদি রিলেভেন্সি শো করতে পারো, ভালো। আমি টেক্সটাইল বেসড কোম্পানিতে আমি ইআরপি নিয়ে কাজ করছি, ইআরপি তে আমি মেইনলি ডেটা সায়েন্সের বিভিন্ন অ্যাক্টিভিটিস মেনশন করতে পারে, ভালো। বাট যদি না থাকে দ্যাট ডাজন্ট ম্যাটার, খুব একটা প্রবলেম করে না, বাট থাকলে ভালো। আশা করছি রিজাউল আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। আর যদি কারো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন অথবা চ্যাট বক্সে কোশ্চেন লিখতে পারেন। ভাইয়া আমার আচ্ছা। আরেকটা কোশ্চেন ছিল। ভাইয়া আপনি যখন যেহেতু রিসার্চ বেসড প্রোগ্রামগুলোতে আছেন এখন, এবং হলো যে দেশেও একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল আপনার এখানকার জব রিলেটেড ইস্যু সেক্টরতে, তো আপনার অনুযায়ী যদি কেউ বিদেশে সামনে গিয়ে এরকম রিসার্চ বেসড কোনো পড়াশোনা বা হায়ার এডুকেশন করতে চায়, দেশে থাকা অবস্থায় তার যদি 1 বা 2 বছর যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে, সেটা কেমন টাইপের এক্সপিরিয়েন্স নিলে তার জন্য সবচেয়ে বেটার হবে, বা কোন স্পেসিফিক সেক্টরে টেক্সটাইলের ভিতরে? ম্যানুফ্যাকচারিং টাইপ, থ্যাংক ইউ সাকিব। ম্যানুফ্যাকচারিং রিলেটেড এক্সপিরিয়েন্স গুলো অলওয়েজ খুব প্রিফার রাদার দেন ম্যানেজমেন্ট টাইপের এক্সপিরিয়েন্স। সো আমি রিকমেন্ড করবো যদি তুমি এক্সপিরিয়েন্স নিতে চাও সেটা ম্যানুফ্যাকচারিং রিলেটেড, তাহলে রিয়াল ম্যানুফ্যাকচারিং, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং অর ডাইং, যেটা হচ্ছে তোমাকে একটা বিশাল একটা বুস্ট আপ করবে তোমার প্রোফাইলে। ইন ফিউচারে তুমি মেনশন করতে পারবে যে তুমি এই জিনিসগুলো নিয়ে কাজ করছো। তো যে কোনো প্রোফাইলের, যে কোনো প্রফেসর কাছে যদি তুমি রিচ আউট করো, সে আলটিমেটলি টেক্সটাইল নিয়ে কাজ করে, টেক্সটাইল রিলেভেন্ট কাজ করে। তো রাদার দেন ম্যানেজমেন্ট রোল, তুমি যদি হচ্ছে ডিরেক্টলি প্রোডাক্ট রিলেটেড কাজ করো, যে তুমি টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং বা ডাইং এ কাজ করছো বা টেস্টিং করছো, সেই জিনিসটা তোমাকে বুস্ট আপ করবে। তো মাই রিকমেন্ডেশন ইজ
it would be better if you have any experience in manufacturing, textile processing. It can be in textile fabric finishing, garments finishing, dyeing, yarn manufacturing. Anything is okay, but it should be related to manufacturing. থ্যাংক ইউ সো মাচ। Okay. তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আস্ক করতে পারো আর কি। এই জন্য তোমাদের সিজিপিএ বা পাবলিকেশন বা এরকম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা কোশ্চেন ছিল যে আপনি যখন পিআর নিয়ে কথা বলতেছিলেন বা ফাইন্যান্স নিয়ে কথা বলতেছিলেন যে অন্তত 20,000 ক্যাট আমাদের থাকা উচিত যদি আমরা ওই মানে ওই স্কলারশিপ বাদে বা স্কলারশিপ নিয়ে ওই অনুযায়ী। তো এই ক্ষেত্রে ভাই ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে যে আমার পার্সোনাল অ্যাকাউন্টে দেখানো লাগবে অথবা বাবা অথবা মায়ের ফিনান্সিয়াল স্টেটমেন্টই থাকবে, এরকম কোনো ফিক্সড ক্রাইটেরিয়া আছে নাকি ভাই আমরা যে কোনো জায়গা থেকে ওটা শো করতে পারবো? থ্যাংক ইউ স্যার। সবচেয়ে বেটার হইছে যদি আমি নিজে শো করি। ফার্স্টলি আমার অ্যাকাউন্টে আছে বা আমার সেভিংস অ্যাকাউন্টে আছে, আমার চেকিং অ্যাকাউন্টে আছে, সেটা রিলেভেন্ট কি আমার এই 1 বছর আমি জব করছি বা এইখানে আমি জব করছি, এটা যদি তুমি শো করো। নাম্বার 2, যদি তোমার ফান্ডিং নাই থাকতে পারে, যেহেতু অ্যাজ ইউ আর স্টুডেন্ট এটা ভেরি কমন, সেই ক্ষেত্রে সেকেন্ড ওয়ে হচ্ছে তোমার ফ্যামিলির কেউ আছে কিনা, সে ধরো তোমার আব্বু অথবা তোমার আম্মু, তাদের আছে কিনা, সেক্ষেত্রে একটা এফিডেভিট করা লাগে যে আমি এফিডেভিট করে দিতেছি সে আমার ছেলে, আমি তাকে এর জন্য ফিনান্স দিব আর কি। সাথে হচ্ছে যদি সে জব করে থাকে, সে ধরো আঙ্কেল যদি জব করে সেক্ষেত্রে তার জব সার্টিফিকেট, ট্যাক্স সার্টিফিকেট, সে যদি বিজনেস থাকে তার বিজনেস সার্টিফিকেট দিতে হবে। সো নট নেসেসারিলি সবসময় তোমার অ্যাকাউন্টে থাকতে হবে। তোমার যদি সাফিসিয়েন্ট ফাইন্যান্স নাই থাকে, এটা খুবই নর্মাল, যেহেতু তুমি স্টুডেন্ট, সেক্ষেত্রে আঙ্কেল আন্টি, ইভেন কি যদি তুমি ম্যারিড হও তাহলে তোমার শ্বশুর শাশুড়ি, ইভেন কি তোমার ভাই বোন, সেও স্পন্সর করতে পারে, এনিওন ওকে। সো বেটার হচ্ছে যদি তোমার অ্যাকাউন্টে থাকে, বেটার যদি সেটা অ্যাভেলেবল না হয় সেক্ষেত্রে তোমার এফিডেভিট করা লাগবে। দ্যাট মিনস কেউ তোমাকে এফিডেভিট করবে যে আমি তাকে স্পন্সর করবো এবং এটা হচ্ছে আমার সাফিসিয়েন্ট ব্যাংক স্টেটমেন্ট, এটা হচ্ছে আমার জব সার্টিফিকেট, এটার এগেইনস্ট হচ্ছে এটা ট্যাক্স সার্টিফিকেট, এবং এটা হইলে মানে এইভাবে হয় আর কি। সো নট নেসেসারিলি তোমার থাকতে হবে, তোমার যদি নাও থাকে সেক্ষেত্রে তোমার ফ্যামিলি ব্লাড বা তোমার শ্বশুর শাশুড়ি কেউ তোমাকে স্পন্সর করতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভাই। আর আমার আরেকটা কোশ্চেন ছিল ভাই, যদি আমার এরকম হয় যে আমার কোনো রিলেটিভ বা খুব ক্লোজ কোনো বোন হতে পারে বা ভাই হতে পারে, ওনার অলরেডি কানাডায় সেটেল বা কানাডায় আছে, এই ক্ষেত্রে কি আমাদের অ্যাপ্লিকেশনে কোনো বেনিফিট পাওয়া যায় বা ফিনান্সিয়াল স্পন্সরশিপের ক্ষেত্রে কোনো বেনিফিট কি আছে? এক্সিলেন্ট কোশ্চেন, খুবই ভালো একটা কোশ্চেন। তোমার যদি কানাডিয়ান কেউ থাকে সেক্ষেত্রে তুমি তাকে স্পন্সর হিসেবে মেনশন করতে পারবা। এবং আমি মেনশন করতে একটা জিনিস ভুলে গেছি, যেহেতু আমি প্রেজেন্টেশনটা অনেক ফাস্ট করছিলাম। সো তোমার যদি কেউ কানাডিয়ান ব্লাড থাকে, তোমার সে তোমার ভাই বোন বা বুম আছে, তাহলে তুমি পিআর অ্যাপ্লিকেশনে তুমি 5 পয়েন্ট এক্সট্রা পাবা। তো তোমার পিআর অ্যাপ্লিকেশনে একটা হেল্প পাবা, প্লাস হচ্ছে তুমি হচ্ছে তোমার স্পন্সরটা তুমি এখানে মেনশন করতে পারবা। তো আমি প্রেজেন্টেশনে তোমার সবকিছু ইনক্লুড করতে চাইছিলাম। ইনফ্যাক্ট আমার একটা ফ্যামিলি রিজনে আমি গতকাল আরেকটা সিটিতে ছিলাম, ওইখান থেকে রাত্রে এসে আমি রাত্রে তোমার প্রেজেন্টেশনটা রাত্রে 3টা পর্যন্ত করছি, তাও শেষ হয় না। ভোরবেলা আবার 7টা বাজে ঘুম থেকে উঠে আমি করা শুরু করছি আর কি। তা আমি কমপ্লিট করতে পারি নাই, তুমি শেষের দিকে আমার প্রেজেন্টেশন কমপ্লিট ছিল না। আমার কারণ আমার গতকাল আমার ওয়াইফ আর একটা জায়গায় তোমার ইউএস এম্বাসিতে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো ওইখানে যাওয়ার কারণে আমি করতে পারিনি। তো এই কারণে আমি ক্লিয়ার করতে পারিনি সবকিছু ডিটেল। হ্যাঁ, তোমার ফ্যামিলি রিলেটিভ যদি কানাডায় কেউ থাকে, তোমার সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ দিবে। থ্যাংক ইউ সো মাচ ভাই। কারো আরো কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে লিখতে পারেন বা হ্যান্ড রাইজ করতে পারেন। চ্যাট ইন বক্সে দ্য একটা মিন কোশ্চেন টাইম, আসছে। আপু মনে হয় আমাকে কোশ্চেন করছে চ্যাট বক্সে যে যদি কোনো রিসার্চ বেসড ওয়ার্ক না থাকে লাইক পাবলিকেশন, সেই ক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি কিরকম? ডেফিনেটলি আপনি স্কলারশিপ পাইতে পারেন। সেক্ষেত্রে মাস্টার্স যেটা হচ্ছে যে যদি আপনি যদি ফান্ডিং এর জন্য করতে চান, সেই ক্ষেত্রে আপনার ব্যাচেলর একটা প্রজেক্ট আছে, তো আপনার রিসার্চ নাই, দ্যাটস নট ট্রু। ব্যাচেলরের ভিতরে ইউ হ্যাভ টু কন্ডাক্ট এ রিসার্চ এজ এ সেলফ স্টাডি প্রজেক্ট ওয়ার্ক, so you can show it that you have a research experience. Every bachelor student definitely kind of have to done a bachelor project.
সবাই করছে, তো আপনি এটাকে মেনশন করতে পারেন। যারা যারা এখানে যারা স্টুডেন্ট আছে বুটেক্সের, প্রত্যেকেরই একটা করে রিসার্চ ওয়ার্ক কাজ আছে। আপনারা সেই জিনিসটা মেনশন করতে পারেন, জিনিসটা নোভেলটি কি, এটার কি সিগনিফিকেন্স আছে, এই জিনিসগুলো মেনশন করতে পারেন। সেক্ষেত্রে সেই জিনিসটা আপনাদের প্রোফাইলে বুস্ট আপ করবে, এটা দেখা যায় যে আপনি কোনো কিছু নিয়ে কাজ করছেন। এটা বেটার যদি আপনারা এটা পাবলিকেশন পর্যন্ত নিয়ে যেতে পারেন। অলওয়েজ ট্রাই করবেন যে কাজটা আপনারা করছেন সেটা যাতে পাবলিকেশন পর্যন্ত নিয়ে যেতে পারেন, কারণ এটা আপনার প্রোফাইলে বিশাল একটা বুস্ট আপ দিবে। যদি নাও থাকে, স্টিল আপনার প্রফেসর কাছে রিচ আউট করতে পারেন। আমার সাথে একটা এভারেজ সিজিপিএ নিয়ে আমার সাথে পড়াশোনা করে এখন সে পিএইচডি করতেছে। তো ইয়া, ডেফিনেটলি ইউ হ্যাভ এ চান্স, ইউ হ্যাভ টু কনভিন্স দ্য প্রফেসর। যখন আপনি প্রফেসরকে রিচ আউট করবেন, আপনার মেইলটা 3-4 লাইনে খুব কনভিন্সিং ওয়েতে দিবেন, এমন ভাবে দিবেন যেটা হয় অ্যাট্রাকটিভ, সে আপনাকে মনে হয় না হি ইজ দ্য পারসন দ্যাট আই এম লুকিং ফর। প্লাস ইন্টারভিউ দিয়ে তাকে সেভাবে কনভিন্সিং করবেন। সো ইটস পসিবল, নট নেসেসারিলি যে আপনি রিসার্চ ওয়ার্ক থাকতে পারবে, বাট রিসার্চ ওয়ার্ক থাকলে আপনার প্রোফাইলটা একটু বুস্ট আপ। মাইক অফ হয়ে আছে। আমরা প্রশ্ন নিতে থাকবো। এবার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি জেনারেল সেক্রেটারি অফ বুটেক্স ক্যারিয়ার ক্লাব FM সাজ্জাদ হোসেন ভাইকে। আসসালামু আলাইকুম। আমাকে মনে হয় শোনা যাচ্ছে। আমি প্রথমে ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে ভাই এত বিজি একটা শিডিউলের মাঝখানেও আমাদের এত একটা সময় দিয়ে, ভাই যতটুকু এফোর্ট দিয়ে, আমরা যারা শুরু থেকে ছিলাম, যারা সম্পূর্ণ স্লাইডটা দেখেছি, তো এই ইনফোগুলো ইউজুয়ালি আমরা পাই না। আমরা ইউজুয়ালি ইনফোগুলো পাই ইউনিভার্সিটি রিলেটেড বা ফিনান্সিয়াল ইনফোগুলো যতটুকু আমাদের জানা দরকার, বা পার্ট টাইম জবের অপরচুনিটিস গুলো কেমন, বা ক্যারিয়ার অপরচুনিটিস গুলো কেমন, এই জিনিসগুলো আমাদের অতটা জানা হয় না। তো ভাইকে অনেক ধন্যবাদ যে ভাই এই ব্যাপারগুলোর উপরে ফোকাস রেখেছেন, এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের একটা ওভারঅল গাইডলাইন দেওয়ার চেষ্টা করছেন। তো ভাইয়ের সাথে আমার মোটামুটি এখন থেকে প্রায় 1-1.5 মাস আগে থেকে কথা হচ্ছিল যে ওয়েবিনারটা আমরা একটা ক্যারিয়ার ক্লাবের জন্য করতে পারি কিনা, অ্যাজ কানাডা মানে বুটিক্সিয়ানদের জন্য বা ওভারঅল বাংলাদেশের স্টুডেন্টদের জন্য একটা পছন্দের ডেস্টিনেশন ইউএসএ, কানাডা বা এই সাইডের ডেস্টিনেশন গুলা। তো তখন ভাই আমাকে নিজে থেকে অ্যাপ্রোচ করছেন যে না, আমি এই ব্যাপারগুলো নিয়ে তোমাকে একটা প্রপার ইনফো দিতে পারবো, আমি তোমার সেশনগুলোর জন্য আয়োজন করতে পারবো। তো ভাইয়ের পজিটিভ রেসপন্স থেকে মূলত দেন আমার কাছে মনে হয়েছে যে না, আমরা আসলে এই জিনিসটা কন্ডাক্ট করতে পারি। তো এটার জন্য আমি আবারও ভাইকে ধন্যবাদ দিব যে ভাই আসলে এই ব্যাপারগুলো নিয়ে নিজে থেকে যতটুকু আমাদের কাছে পজিটিভ রেসপন্স করছেন, তো এটা আমাদের জন্য অনেক হেল্পফুল ছিল। আর আমি বাকি স্টুডেন্টদের জন্য বা বাকি সবার জন্য বলবো, আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকে, যে কোনো কোয়েরিজ থেকে ভাইকে অবশ্যই করতে পারেন, বিকজ এরকম অপরচুনিটিস গুলো আমরা খুব আসলে পাই না। আমরা আজকে ভাইকে হয়েছে হয়তোবা নেক্সট 6 মাস 1 বছরে আমাদের হয়তোবা ভাইয়ের সাথে আর কোনো ওয়েবিনার বা এরকম অ্যারেঞ্জ করাটা পসিবল হবে কিনা উইদাউট। তো এই অপরচুনিটিস গুলা যাতে আপনারা সবাই গ্র্যাব করতে পারেন, ইনফোগুলা নিতে পারেন, আপনাদের হেল্প করার জন্য আসলে আমাদের এই সেমিনার গুলো আয়োজন করা, যাতে আমরা ডিরেক্ট আমাদের বুটেক্সিয়ান সিনিয়র অ্যালামনাই থেকে আমরা ইনফোগুলো পেতে পারি। সো আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা নিজেদের কিছু জানা থাকলে কোশ্চেন গুলো করবেন। আর ইনশাল্লাহ বুটেক্স ক্যারিয়ার ক্লাব থেকে আমরা সামনেও ট্রাই করব আরো বেটার আয়োজন করার, আরো বেটার সেমিনার বা ওয়ার্কশপ গুলো নিয়ে কাজ করার, বা অন্যান্য কান্ট্রিজ গুলো কভার করার। তো সবাইকে অনেক ধন্যবাদ যে এত লম্বা সময় ধরে, প্রায় 1.5 ঘন্টা ধরে প্রায় সবাই আমরা এখানে যুক্ত আছি। তো এইটাই আমার এইটুকু বলা ছিল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সাজ্জাদ, তোমাকেও তো সবকিছুর জন্য আর কি। তো তোমার এভরিথিং এর জন্য তোমাকে থ্যাংক ইউ। কারো যদি, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, কারো যদি কোনো এসওপি বা রিজিউমে বা রিকমেন্ডেশন লেটার নিয়ে যদি কোনো তোমাদের চেক করার লাগে, তোমরা আমার কাছে রিচ আউট করতে পারো। আমার মেইল আইডি যেটা দিচ্ছি সেটাকে স্ক্যান করতে পারো। যদি মনে হয় যে আমার প্রেজেন্টেশনটা তোমরা নিবা, সেটাও নিতে পারো, সেটা নিয়েও তোমরা কাজ করতে পারো। বাট বুটেক্সের মানে আমাদের, সরি টু সে এগেইন, আমি সবার কাছে অ্যাপোলজাইজ করতেছি,
তো এক সময় আমি বুটেক্সের প্রত্যেক স্টুডেন্টকে আমার নিজস্ব এসওপি, নিজস্ব রিকমেন্ডেশন লেটার, নিজস্ব রিজিউমে দিতাম, সবাইকে প্রোভাইড করতাম। বাট এট এ সার্টেন পয়েন্ট যেই রিজিউমে দিয়ে আমার এডমিশন হয়েছিল, সেই রিজিউমে আমার প্রফেসরকে কেউ একজন রিচ আউট করছে। সেই প্রফেসর পরবর্তীতে সেটা নিয়ে আমার সাথে ইনভেস্টিগেট করছে এবং সেটার জন্য আমি অ্যাপোলজাইজ করছি। তো যার কারণে আমি এখন আর ডকুমেন্টগুলো, হার্ড কপিগুলো প্রোভাইড করি না। তো যদি কারোর সাথে কোনো চেক করা লাগে বা কোনো কিছু, কারো রিজিউমে, এসওপি বা কোনো ইনফরমেশন নিয়ে চেক করা লাগে, আপনারা সাজ্জাদকে আস্ক করতে পারেন, সাজ্জাদ আমার সাথে রিচ আউট করতে পারে, অথবা আমাকে স্টেজে আস্ক করতে পারেন আর কি। যে আপনার এসওপি রিভিউ বা রিকমেন্ডেশন লেটার রিভিউ চেক করে দিতে হবে, আই ক্যান ডু দ্যাট, ইভেন এসওপি। আজকের অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বুটিক্স ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতিথি শাফি মাহমুদ ভাইকে তার সময় ও দিক নির্দেশনার জন্য। আজকের ওয়েবিনার স্পন্সর অফিসিনা 39 এবং পাওয়ার পার্টনার নিট এম্পায়ার লিমিটেডকেও জানাই আন্তরিক কৃতজ্ঞতা। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে ক্যারিয়ার ক্রনিকল 2025 এর পরবর্তী পর্বে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।